বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও সাম্প্রতিক নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন ডাক্তার সাজেদুল হক রুবেল, সম্পাদক কেন্দ্রীয় কমিটি সিপিবি, এবং আমাদের সাথে আরও যুক্ত হবেন আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে কয়েকটি তথ্য আমি একটু তুলে ধরি। প্রথমে যে তথ্যটি তা হচ্ছে, আমেরিকার বাজারে বাংলাদেশি পণ্যে 37% পাল্টা শুল্ক আরোপ 3 মাসের জন্য স্থগিত করার অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এ বিষয়ে একটি চিঠি দিয়েছেন। চিঠিতে প্রধান উপদেষ্টা আমেরিকার পণ্য বাংলাদেশের বাজারে প্রবেশে শুল্ক সুবিধা দেওয়ার কথা বলেছেন। গ্যাস টারবাইন, সেমিকন্ডাক্টর, চিকিৎসা সামগ্রীর মতো বাংলাদেশে আমেরিকার প্রধান রপ্তানি পণ্যের ওপর 50% শুল্ক কমানোর কথা বলেছেন। চিঠিতে অধ্যাপক ইউনূস বলেছেন, আমরা আগামী প্রান্তিকের মধ্যে আমাদের পরিকল্পনা অনুসারে কাজ শেষ করব। এসব কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য আমেরিকার কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ সভার জন্য দয়া করে প্রয়োজনীয় সময় দেবেন। তাই আমি আপনাকে অনুরোধ করতে চাই যে বাংলাদেশের উপর পাল্টা শুল্ক আরোপের কার্যকারিতা 3 মাসের জন্য স্থগিত করুন। আমি আন্তরিকভাবে আশা করি আপনি আমাদের অনুরোধ রাখবেন। চিঠিতে আরও বলা হয়, এদেশে আমেরিকার রপ্তানি বাড়ানোর জন্য আমেরিকার কর্মকর্তাদের সঙ্গে কাজ করছেন বাংলাদেশের কর্মকর্তারা। পরে যে তথ্যটি তা হচ্ছে, গাজায় ইসরায়েলের যুদ্ধের প্রতিবাদে সোমবার বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। প্যালেস্টাইনের প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থল ধর্মঘটের ডাক দেয় এবং বিভিন্ন সংগঠন। ঢাকায় আমেরিকান দূতাবাসের কাছাকাছি কয়েকটি স্থানেও একাধিক বিক্ষোভ মিছিল হয়েছে। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাস পরীক্ষা বর্জন করেন তারা। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় সকাল 9টা থেকে 11টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিস বন্ধ রাখা হয়। রাজু ভাস্কর্য, অপরাজয় বাংলার সামনে থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেন। এছাড়াও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভ করেন। এরপরে যে তথ্যটি তা হচ্ছে, গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর অব্যাহত গণহত্যা ও চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের সরকার। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিন্দা জানায়। বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে ইসরায়েল সামরিক হামলায় বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এর ফলে গাজায় মানবিক সাহায্য পৌঁছানো বন্ধ হয়ে গেছে, যা বাসিন্দাদের মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। স্পষ্টত ইসরায়েলের বারবার আন্তর্জাতিক আবেদনের তোয়াক্কা করেনি, বরং ক্রমবর্ধমান হত্যাকাণ্ডে লিপ্ত হয়েছে। বাংলাদেশ নিরস্ত্র ফিলিস্তিনি জনগোষ্ঠীর বিরুদ্ধে জাতিগত নির্মূল অভিযান চালানোর উদ্দেশ্যে গাজার ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় ইসরায়েলি দখলদার বাহিনীর নির্বিচার বিমান হামলা ও বোমাবর্ষণের তীব্র নিন্দা জানাচ্ছে। বাংলাদেশ সরকার ইসরায়েলকে অবিলম্বে সমস্ত সামরিক অভিযান বন্ধ, সর্বাধিক সংযম প্রদর্শন এবং আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে তার দায়িত্ব পালন করার আহ্বান জানাচ্ছে, এবং আরও কিছু কথা রয়েছে এতে। এবং আরেকটি তথ্য আমি একটু তুলে ধরি, সেটি হচ্ছে, যেদিকে আমরা যদি দেখি যে প্যালেস্টাইনের গাজায় যে সংঘাতের প্রতিক্রিয়ায় ঢাকা সহ সারা দেশে যে বিক্ষোভ, এর কারণে আমেরিকান নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ঢাকার আমেরিকার এম্বাসি। সোমবার ঢাকায় আমেরিকার এম্বাসির ওয়েবসাইটে, ফেসবুক পেজে এবং সাবেক টুইটার এক্স হ্যান্ডেলে দেয়া পোস্টে এই পরামর্শ দেওয়া হয়। আমেরিকান দূতাবাসের কাছে বিক্ষোভ হয়েছে এবং এই কারণে দূতাবাস এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া জোরদার করা হয়েছে গুলশান এলাকা অন্যান্য যে দূতাবাসগুলো রয়েছে সেখানেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। সবশেষ আরেকটি তথ্য খুব ছোট্ট করে, তা হচ্ছে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য সম্ভাব্য সুযোগ তুলে ধরার উদ্দেশ্যে ঢাকায় 4 দিন ব্যাপী বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025 শুরু হয়েছে। সম্মেলনটিতে 5টি অগ্রাধিকার খাতে মনোযোগ দেবে: নবায়নযোগ্য শক্তি, ডিজিটাল অর্থনীতি, টেক্সটাইল ও পোশাক, স্বাস্থ্যসেবা ও ফার্মাসিউটিক্যাল এবং কৃষি প্রক্রিয়াকরণ। 50টি দেশের 550 জনের বেশি বিনিয়োগকারী অংশগ্রহণের জন্য নিবন্ধিত হয়েছেন। এই ছিল কিছু তথ্য আমি সংক্ষেপে তুলে ধরলাম। আমি আলোচনায় চলে যাব আমাদের আলোচকদের সাথে। আমি একটু শুরুতে যেতে চাই ডাক্তার সাজেদুল হক রুবেল, আপনার কাছে আসি। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে যে বিক্ষোভ আপনি দেখেছেন নিশ্চয়ই, ঢাকা সহ বিভিন্ন জায়গায় যে বিক্ষোভ হয়েছে, কিন্তু এই বিক্ষোভ, এই সংহতি জানানোর পাশাপাশি কয়েকটি ঘটনা ঘটেছে। আমি একটু 2-1টি ঘটনা তুলে ধরি। চট্টগ্রাম ও কক্সবাজার শহরে কয়েকটি দোকান রেস্তোরাঁয় হামলা ভাঙচুর চালিয়েছে কিছু লোক। সিলেটে কেএফসি, বাটা, ইউনিমার্টে হামলা ভাঙচুর হয়েছে। এগুলো সংহতি জানানোর আসলে কেমন পন্থা, কিভাবে দেখছেন বিষয়টি, সাজেদুল হক রুবেল? ধন্যবাদ আশফাক ভাই। আপনার মাধ্যমে TVN24 এর সকল দর্শকগণ এবং আমার সহ আলোচক সহ সবাইকে শুভেচ্ছা। আমরা জানি যে আপনার চ্যানেল TVN24 এই মুহূর্তে আমেরিকায়
টেলিকাস্ট করছে সরাসরি। আর এই আমেরিকারই প্রত্যক্ষ মদদে দীর্ঘ প্রায় কয়েক বছর ধরে এই হামাসে চরম মানবিক বিপর্যয় চলছে, নারী শিশু সহ মানুষ হত্যা চলছে, এবং গত 24 ঘন্টা হচ্ছে সত্যিকার অর্থে একটি কালো রাত, একটি কালো দিন সারা পৃথিবীর মানুষের জন্য। আমিও সংহতি জানাচ্ছি, বাংলাদেশের মানুষ সংহতি জানাচ্ছে, এবং সারা দুনিয়ায় সেটি শুধু মুসলিম দেশগুলোতে নয়, ইংল্যান্ডে বলেন, অস্ট্রেলিয়াতে বলেন, ফিনল্যান্ডে বলেন, নেদারল্যান্ডে বলেন, সুইজারল্যান্ডে বলেন, পর্তুগালে বলেন, ইটালিতে বলেন, এমনকি খোদ আমেরিকাতেও। আমেরিকার যে ক্যাপিটাল হিল রয়েছে ওয়াশিংটনে, সে ক্যাপিটাল হিলের সামনেও লাখো মানুষ প্যালেস্টাইনের পতাকা নিয়ে আজকে প্রতিবাদ জানাচ্ছে, আজকে সংহতি জানাচ্ছে। আপনারা বোধহয় জানেন, আজ হয়তো আপনার মাইক্রোসফটের 50 বছর পূর্তি। এই মাইক্রোসফটের 50 পূর্তি অনুষ্ঠানে তাদের দুজন নারী কর্মী প্রতিবাদ জানিয়েছে। তাদের মধ্যে একজন আরব বংশোদ্ভূত, আরেকজন ভারতীয় বংশোদ্ভূত। এবং ভারতীয় বংশোদ্ভূত যিনি, সানি আগারওয়াল, কিন্তু পদত্যাগই করেছেন। এবং তারা বলেছেন মাইক্রোসফটের হাতে রক্ত লেগে রয়েছে, প্যালেস্টাইনদের রক্ত লেগে রয়েছে। কারণ মাইক্রোসফট সে এআই ওপেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ওপেন আছে, যে টেকনোলজি রয়েছে, সেই টেকনোলজি বিক্রি করেছে ইসরায়েলের কাছে। যারা গণতন্ত্রের কথা বলে, যারা মানবতার কথা বলে, সারা দুনিয়ায় টহলদারি করে, তাদেরই ছত্রছায়ায় আজকে হাজারো লাখো মানুষ হত্যা করা হচ্ছে। তেমন এক পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ বিক্ষুব্ধ। ভারতেও কিন্তু মিছিল হয়েছে, কলকাতাতেও মিছিল হয়েছে, ভারতেও বামফ্রন্ট মিছিল করেছে। সারা পৃথিবীর মানুষ বিক্ষুব্ধ, বাংলাদেশের মানুষ তো বিক্ষুব্ধ হবে। কিন্তু একটি ঘটনা আমরা প্রায়শ দেখি, যে এই বিক্ষোভ, এই প্রতিবাদ অনেক সময় লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যায়, এবং বিচ্যুত হয়ে এমন কিছু ঘটনায় জড়িয়ে যায় যাতে পুরো আন্দোলনটার বা পুরো বিক্ষোভের যে প্রকৃতি রয়েছে, এটার যে অন্তর্নিহিত যে বক্তব্য রয়েছে, সেটা একেবারে এদিক থেকে ওদিক হয়ে যায়। ফলে সামাজিক মাধ্যমে আমরা দেখলাম যে আজকে বিকেল থেকে বিশেষ করে দেখলাম যে দোকান লুটপাট হচ্ছে খুব উৎসবের সাথে, হাসি হাসি মুখে, বেদনা নাই, প্রতিবাদের জোশ নাই, একটা মানে কি বলবো, এক ধরনের হলো বিকৃত রুচির বহিঃপ্রকাশ ঘটছে এই বিভিন্ন দোকানগুলো লুটপাটের মধ্যে। যেমন তার অনেকগুলো দোকানের মালিকানাও কিন্তু ঠিক সেই অর্থে ইসরায়েলের নয়, ঠিক আছে, বাংলাদেশের মালিকানা বা পৃথিবীর অন্য দেশ, চেকোস্লোভাকিয়া হচ্ছে যার মালিক, তার দোকান ওখানে ভাঙচুর হচ্ছে। তো এরকম ব্যাপার রয়েছে। বা কেএফসির সাথে আমেরিকান কেএফসির চুক্তি অনেক আগেই বাতিল হয়ে গেছে, ঠিক আছে, তারা তাদের কমপ্লায়েন্স ফুলফিল করতে পারে নাই, বাতিল হয়ে গেছে। যেমন কেএফসি দেখবেন বাংলাদেশে ছোট করে একটা সি দিয়ে দেয়, কেএফসি করে একটা সি সাইন দিয়ে দেয়। তো এরকম অনেকগুলো বিষয় রয়েছে। আরো মারাত্মক বিষয় হচ্ছে, আপনি আপনার রিপোর্টিং এ বলেছেন যে বাংলাদেশে একটা সামিট চলছে বিদেশি বিনিয়োগকে আরো আকৃষ্ট করবার জন্য, এবং তার প্রথম দিন আছে, এবং সেই দিন যখন এরকম একটি মানে ঘটনা ঘটবে আর কি, সেটা তো খুব হচ্ছে গিয়ে দুঃখজনক আর খুবই লজ্জাজনক আর। এছাড়া আমার এই প্রসঙ্গে বলবার আর কি আছে? জি, শাহরুল হক রুবেল। খুবই জি, আমি আসবো আবার কাছে আপনার কাছে। আলাউদ্দিন মোহাম্মদ, একই বিষয় আপনার কাছে যাই। প্যালেস্টাইনের প্রতি সংহতি, বিক্ষোভ, সমাবেশ সব এক বিষয়, সবই ঠিক আছে। কিন্তু এই যে দেখলাম যে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, বিভিন্ন জায়গায় এবং বাংলাদেশের আরও বিভিন্ন জায়গায় এই সংহতি, এই বিক্ষোভের যখন চলছে, তার মধ্যে তারা যে বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করছে, এতে প্যালেস্টাইন কিভাবে লাভবান হচ্ছে অথবা ইসরায়েল কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আসলে এটি একটি বড় প্রশ্ন। কেন আমরা নিজেরা নিজেদের ক্ষতি করছি, এই বিষয়টি আপনি কিভাবে দেখেন? এবং আরেকটি বিষয় শাহরুল হক রুবেল যেটি বলছিলেন, এই যে ভাঙচুর, লুটপাট, যে চিত্রগুলো আমরা দেখতে পাচ্ছি,
বাংলাদেশে ইনভেস্টমেন্ট সামিট শুরু হয়েছে। আহ, অনেকগুলো দেশ থেকে 40-50 দেশ থেকে শত শত ইনভেস্টররা আসছেন। তাদের উপরে এটার আসলে কি বিরূপ প্রভাব পড়বে আপনি কিভাবে দেখছেন আলাউদ্দিন মোহাম্মদ? কাছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। তো আপনি যে বিষয়গুলো উল্লেখ করেছেন, আহ এগুলো আমাদেরও নজরে এসেছে এবং আমরা গভীর উদ্বেগের সাথে এই বিষয়গুলোকে প্রত্যক্ষ করেছি। মূলত শুধু এই আন্দোলনই নয়, বাংলাদেশে যখনই কোনো ন্যায্য গণতান্ত্রিক আন্দোলনে মানুষ রাস্তায় আসে, তখনই আমরা দেখি যে সেখানে এই ধরনের স্যাবোটেজ ঘটে এবং স্বাভাবিকভাবেই বাংলাদেশে মানে বাংলাদেশ এখন যে সময়টা পার করছে, এই সময়টা আসলে এটা খুব স্বাভাবিক সময় না আর কি। এখানে আমরা যেই পতিত স্বৈরাচারের যেই দোসররা আছে সারা দেশে বিভিন্ন ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা নামে বেনামে বিভিন্ন জায়গায় এই বাংলাদেশকে বাংলাদেশের স্থিতিশীলতাকে আপনার নষ্ট করার জন্য চেষ্টা করছে। তো এর মধ্যে পাশাপাশি শুধু স্বৈরাচারের দোসরই না, এখানে যে রিয়েলি কিছু মানুষ আছে না যারা শুধু সন্ধানী, যারা সত্যিকার অর্থেই যে কোনো জায়গায় সুযোগ পেলেই আপনার কালো পতাকা, কলেমার পতাকা, মানে পতাকাটা গ্রামার আছে, কলেমার পতাকা বলতে আমি শুধুমাত্র মানে বাংলাদেশে যারা মেইন স্ট্রিম আলেম আছেন, এখানে যারা ইসলামিক স্কলার আছেন, তারা কিন্তু সাদা পতাকা কিংবা কালো কলেমার পতাকাকে উৎসাহিত করতে বারণ করেছেন এবং বিভিন্ন জায়গায় ওনারা যখন তাদের দলীয় পতাকা উড়ানো হয়, দলীয় পতাকার সাথে বাংলাদেশের পতাকা এবং প্যালেস্টাইনের সাথে সংহতির জন্য প্যালেস্টাইনের পতাকার সাথে বাংলাদেশের পতাকা উড়ানোর জন্যই তারা নির্দেশনা দিয়েছিলেন। কিন্তু আমরা দেখি যে এই 5 আগস্টও দেখা গিয়েছে আপনার 5 আগস্টে যখন দুপুর 2টার সময় মানুষ রাস্তায় নেমেছে, তখনও আপনার এই কালো পতাকা সাদা পতাকার ছড়াছড়ি এবং এবং কারা নিয়ে আসছে এবং মানে কাদের মাধ্যমে পতাকাগুলো আপনার উড়ানো হচ্ছে, এটা কিন্তু আসলে জানা যাচ্ছে না। কিছুদিন পরে দেখা গেল যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যেই ঢাকার আশেপাশের বিভিন্ন কলেজ স্টুডেন্টদেরকে এনে বড় ভাবে আপনার এই যে কালো পতাকার স্লোগান হচ্ছে, সাদা পতাকার স্লোগান হচ্ছে। তো এই বিষয়গুলো প্রত্যক্ষভাবে বাংলাদেশের যেই নিরাপত্তার জন্য একটি বড় কনসার্নের জায়গা। এবং এটা শুধুমাত্র এই ঘটনাই না, যখনই বাংলাদেশে আপনার ন্যায্য কোনো গণতান্ত্রিক আন্দোলন হচ্ছে, তখনই আমরা দেখি যে এটাকে বিতর্কিত করে বৈশ্বিকভাবে বাংলাদেশকে যেই ওয়ার অন টেররের যেই নীতি পরিচালিত হচ্ছিল দীর্ঘদিন ধরে, সেটার মাধ্যমে যে বাংলাদেশে একটা স্বৈরতান্ত্রিক আপনার কাঠামো দাঁড় হয়েছিল, যেটার মূল ভিত্তিটাই ছিল যে যদি আমি সরকারে না থাকি, আমি যদি এইভাবে দেশকে পরিচালনা না করি, তাহলে এই দেশ জঙ্গিবাদের খপ্পরে চলে যাবে, এই দেশ জঙ্গিরা দখল করে নেবে। এখনো কিন্তু একই কায়দায় বাংলাদেশকে আপনি যদি ভারতের বিভিন্ন মিডিয়া দেখেন, ইভেন আপনার আওয়ামী পন্থী বাংলাদেশের যারা আওয়ামী লীগের নেতৃত্ব দেখেন কিংবা তাদের দোসররা দেখেন, তাদের কিন্তু একটাই বক্তব্য যে ডক্টর ইউনূসকে তো সরাসরি আপনার জঙ্গি বলতে পারে না, এটা বলে ডক্টর ইউনূস জঙ্গিদের নেতা। হ্যাঁ, জঙ্গিরা আলাউদ্দিন মোহাম্মদ কিছুদিন আগে নিউ ইয়র্ক টাইমস একটি প্রতিবেদন করেছে, আপনি দেখেছেন নিশ্চয়ই। অবশ্যই জি, দেখেছি প্রতিবেদন অবশ্যই। এবং আপনি একটা বিষয় মাথায় রাখতে হবে যে এই বাংলাদেশে আপনিও আছেন, আমরাও আছি, আমরা দেখছি এখানে এটা বিএনপি যখন আন্দোলন করে, যখন হরতাল ডাকতো, তখন দেখা গেল যে হুট করে একটা পেট্রোল বোমা, একটা বাস পড়ে গেল, সাথে সাথে ধরপাকড় শুরু হয়ে গিয়েছে। হরতাল একটা গণতান্ত্রিক, বাংলাদেশের প্রেক্ষাপটে গণতান্ত্রিক আন্দোলন, গণতান্ত্রিক একটা প্রতিবাদ। তো এখন প্যালেস্টাইনের পক্ষে সংহতি বলেন, আর বাংলাদেশের সাধারণ মানুষ তাদের যে কোনো আন্দোলনে তারা সংহতি প্রকাশ রাস্তায় নেমে আসতে পারে, এটা তাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু গণতান্ত্রিক অধিকারকে আপনার বিতর্কিত করার জন্য এখানে কিন্তু ছোটখাটো দু একটা ঘটনায় যথেষ্ট। আপনি একটা বিষয় দেখবেন, আজকে যে ঢাকায় আন্দোলন হয়েছে, ঢাকার সবচেয়ে বড় আন্দোলনটা হয়েছে বায়তুল মোকাররমের চারপাশে। সেখানে কিন্তু আমরা যাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে মিডিয়া পোর্ট্রে করে তারা দায়িত্ব জ্ঞানহীন, তাদের মাধ্যমে বাংলাদেশে আপনার এক্সট্রিমিজম উদ্ভব ঘটে, যে আপনার এখানে বিভিন্ন আপনার ধর্মীয় গোষ্ঠীগুলো আছে, আলেম সম্প্রদায় আছে, তারা বায়তুল মোকাররমে কিন্তু আপনি এ ধরনের কোনো ইয়ে দেখেন নাই। হ্যাঁ, কোনো ভিন্ন ধরনের পতাকা নিয়ে মারামারি কিংবা এখান থেকে কোনো উস্কে দেওয়া, জনতা গিয়ে সেখানে আপনার ইয়ে করেছে, ভাঙচুর করেছে, এরকম কিছু দেখা যায় নাই। কিন্তু আপনি যদি দেখেন যে সিলেটে কক্সবাজারে কিংবা ঢাকার
ঢাকার অন্য জায়গায় আমরা দেখিনি, মানে যেই জায়গায় ভাঙচুর হয়েছে আপনার কারা ভাঙচুরটা করেছে আসলে? আপনি কি যারা ভাঙচুর করেছে তারা কি প্রোগ্রামের আহ্বায়ক কিনা, তারা কি এই প্রোগ্রামের অর্গানাইজার কিনা? যদি আপনি সেদিকে তাকান, আলাউদ্দিন যদি মোহাম্মদ, তাদের আমি এই জায়গায় একটু প্রশ্ন রাখি আপনার কাছে, এই যে যারা ভাঙচুর করলো, লুটপাট করলো, তারা কি আসলে বিচারের আওতায় আসে? কতটা আসে? বিগত সময়ে কতটা দেখেছেন? আজকের ঘটনা যদি বাদও দিই, বিভিন্ন সময়ে যে ঘটনাগুলো ঘটে, কতটা তারা বিচারের আওতায় আসে? যদি না আসে, কেন আসে না আলাউদ্দিন মোহাম্মদ? না, বাংলাদেশে বিচারের আওতায় কতজন আসে আসে না, এটা তো একটা ভ্যালিড কনসার্ন, ভ্যালিড, আপনার প্রশ্নটা খুবই যথাযথ। এখন বিষয়টা হলো যে আমরা দেখেছি এই অভ্যুত্থানের পরে আপনার বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, একই সাথে বাংলাদেশের পুলিশের একটা বড় অংশ এখন পর্যন্ত যথাযথভাবে আপনার তাদের ফোর্স প্রয়োগ করছে না। সেক্ষেত্রে এই ধরনের আপনার ঘটনার তড়িৎ যে ব্যবস্থা গ্রহণ করা, সেটা সক্ষমতা একটা বড় বিষয়, সদিচ্ছা একটা বড় বিষয়। আমরা আশা করব আজকে যে ঘটনাটি ঘটেছে বাংলাদেশের এখন খুবই গুরুত্বপূর্ণ একটা সময়ে, এই সময়ে বিশেষ করে সিলেটে এবং কক্সবাজারে ভিডিও ফুটেজ দেখে দেখে তাদেরকে গ্রেপ্তার করা হোক, এবং তাদের পিছনে কারা ইন্ধন দিয়েছে সেটা কারণ খুঁজে বের করা হোক, এবং এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে এড়ানো যায় তার জন্য সেই জায়গায় যারা ওসি ছিল, যারা দায়িত্বপ্রাপ্ত আপনার আইন শৃঙ্খলা বাহিনীর ব্যক্তিবর্গ ছিল, তাদেরকে সেখান থেকে প্রত্যাহার করা হোক, শোকজ করা হোক। এই ধরনের বিষয়টা যদি আমরা না করে, যদি শুধুমাত্র আমরা মিডিয়াতে কিংবা বৈশ্বিক মিডিয়াতে এই ঘটনাগুলোকে ফলো করে প্রচার করি, আর নিজেরা যখন আমরা এই বিষয়গুলো নিয়ে খুব আলাপ আলোচনা, খুব তাত্ত্বিক করব, তখন কিন্তু আমরা বিষয়টাকে গ্রাউন্ডের একটা লজিস্টিক অথবা একটা গ্রাউন্ডের ছোট একটা ইভেন্টকে আমরা একটা বড় ন্যারেটিভ আকারে দাঁড় করাই ফেলতেছি যে বাংলাদেশে এই ধরনের ব্যক্তিবর্গ, হয়তোবা আপনি দেখবেন যে সারা দেশে আপনার উস্কানি দিয়েছে অথবা আপনার এই ঘটনাগুলো ঘটিয়েছে মোটা থেকে কয়েক ডজন ব্যক্তি হতে পারে। আলাউদ্দিন মোহাম্মদ, আপনি যে কথাটি বলছেন, এই কাজটি কিন্তু করতে হবে সরকারের, আইন শৃঙ্খলা বাহিনীর। অবশ্যই, জি, অবশ্যই সরকারের করতে হবে। জি, 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 আমি এই বিষয়টি বলছি। এখন আমি এটাই বলছি, এই যে ব্যক্তিগত অথবা বিভিন্ন প্রতিষ্ঠানের সম্পত্তি যে ভাঙচুর, এই ক্ষেত্রে যদি সরকার আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে যদি যতটা প্রয়োজন ততটা ব্যবস্থা নিতে যদি আমরা না দেখি, সেই ক্ষেত্রে আপনি যেমনটা বলছেন যে আমরা আলাপ আলোচনা করতে পারি, তাত্ত্বিক আলোচনা করতে পারি, নানা রকমের বার্তা যেতে পারে দেশি বিদেশি গণমাধ্যমের মাধ্যমে, আন্তর্জাতিক মহলে, সেগুলো সবই ঠিক আছে, কিন্তু আমরা তো আলোচনাটাই করতে পারি, কিভাবে কি করা যেতে পারে সেই জিনিসটা করতে পারি, কিন্তু কাজটা তো করতে হবে সরকারকে, আইন শৃঙ্খলা বাহিনীকে। সেই জায়গাটা থেকে আসলে প্রত্যাশা এবং আপনার যে যদি বলি যে আইনের যে প্রয়োগ, সেই জায়গাটা আপনি বলছিলেন, সেই জায়গাটাই আসলে কেন সরকার আসলে করতে পারছে না, পুলিশ এখনো পর্যন্ত স্টেবল হয়নি, সেটি একটি বিষয়। কেন সরকার করতে পারছে না আমরা আমাদের সাইড থেকে অবজারভেশন দিতে পারবো। তার আগে আরেকটা বিষয় বলতেছি, শুধুমাত্র আইন শৃঙ্খলা দিয়ে এই ধরনের ঘটনা আপনার ঠেকানো সম্ভব না। প্রথমত বাংলাদেশের জনগণকে সতর্ক হতে হবে। এই কাজটা যখন করেছে, ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা হয়েছে আজকে, এখানে দুইজন আপনার এই কালো কলেমার পতাকা উড়াচ্ছিল, এবং সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র বাধা দিয়েছে যে এখানে এই পতাকা উড়ানো যাবে না। এখন ওই যে যারা বাধা দিয়েছে তাদেরকে কিন্তু মব সৃষ্টি করে তাদেরকে মেরে হসপিটালে পাঠানো হয়েছে। এই ঘটনাটা আমি ব্যক্তিগতভাবে একটা বিষয় শেয়ার করতে পারি। 5 আগস্টে দুপুরবেলা আপনার যখন বিজয় সরণিতে শেখ মুজিবের ভাস্কর্য যখন ভাঙা হচ্ছিল, তখন সেক্ষেত্রেও আমরা হুট করে দেখি যে একজন দৌড় দিয়ে গিয়ে আপনার একটা সাদা কালেমার পতাকা নিয়ে উঠে যাচ্ছে উপরে। তখন আমার সাথে একজন ব্রাক বিশ্ববিদ্যালয়ের তৎকালীন আপনার পিআর এর ডিরেক্টর ছিলেন, উনি এখন যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন। উনি আমাকে বলছিলেন, আলাউদ্দিন ভাই খেয়াল করছেন যে ওখানে, তো আমি দৌড়ে তখন গেলাম, জাস্ট ছোট্ট একটা বিষয় আপনার প্রাসঙ্গিক বলে বলছি, দৌড়ে গিয়ে আমি যে উঠাচ্ছে তাকে বললাম যে ভাই এটা আপনি কেন উঠাচ্ছেন? সে জানে না, সে বললো যে ভাই উনি দিয়েছে। পরে আমি দৌড়ে ওনার কাছে গেলাম যে ভাই এটা কি কেন করছে। পরে ওনাকে আমি যখন বললাম যে আসলে ওনাদের সাথে আমরা যেটাকে বলি তৌহিদি জনতা কিংবা আদার্স, আপনি যখন সত্যিকার অর্থে যখন এই ঘটনাগুলো রুট কজ ফাইন্ড করবেন, দেখবেন যে ওখানে আসলে ধর্ম, তৌহিদি জনতা, এটা আসলে কোনো আপনার বড় সংযোগ দেখা যায় না। মূলত যেটা দেখা যায় সেটা হলো, এখানে আমরা যেটা বলতে পারি যে এটা রাষ্ট্রের দায়িত্ব, জনগণের দায়িত্ব হলো জনগণ এই জায়গায় অ্যাওয়ার্ড থাকে, যেটা আমাদের আলেম সম্প্রদায় খুব সচেতন ভাবে গত কয়েকটা ঘটনায় সুস্পষ্ট ভাবে করেছে
এবং আজকেও এই বাইতুল মোকাররমের ঘটনা, এত জনসমাবেশ থেকেও আমরা আসলে ব্যতিক্রম ধর্মী কোনো ধরনের ভ্যান্ডালিজম কাজ দেখি নাই। তো আমরা মনে করি যে জনগণকে সচেতন হতে হবে যে এই ঘটনাগুলো আমরা আসলে যেমন এই যেটা রুবেল ভাই বলছিলেন, এটা আসলে কেএফসির মালিককে সেটা বড় বিষয় না, এটা একটা প্রাইভেট প্রপার্টি। আপনি কেএফসি থেকে আপনি ওখান থেকে 1 মণ চিকেন কিনে কেএফসির সামনে এগুলোকে ধ্বংস করে দেন, এটা হলো একটা আপনার সিভিল ডেমনস্ট্রেশন। আপনি তার দোকান ভাঙবেন, তার গ্লাস ভাঙবেন, সেটা না। আসলে জি। বাংলাদেশের মানুষকে বুঝতে হবে সারা দুনিয়া জুড়ে আপনার শুধুমাত্র কেএফসি না, কেএফসি, ম্যাকডোনাল্ডস কিংবা এই যে আপনার স্টারবাকসের বিলিয়ন বিলিয়ন ডলার গত কয়েক বছর বিক্রি কমে গিয়েছে, তাদের আউটলেট বন্ধ হয়ে গিয়েছে, আলাউদ্দিন মারধর করে মোহাম্মদ, বন্ধ। আমাকে একটি বিরতি নিতে হবে, আমি বিরতি থেকে ফিরে এই বিষয়টি নিয়ে আলোচনা করবো। আমাকে ধন্যবাদ। জি ধন্যবাদ। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন দুজন অতিথি। আমি সরাসরি আলোচনায় চলে যাই। শাহিদুল হক রুবেল, আপনার কাছে আসি একটু বিরতির পর। আমরা যেটি দেখলাম যে প্রধান উপদেষ্টা ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন পাল্টা শুল্ক 3 মাস স্থগিতের অনুরোধ করে, এবং সেই সাথে আমরা আরও যেটি দেখতে পাচ্ছি যে বাংলাদেশে আমেরিকার বিভিন্ন ক্রয়াদেশ, বায়াররা যে ক্রয়াদেশগুলো দিয়েছিল সেগুলো কিছু স্থগিত অলরেডি হওয়া শুরু করেছে এই শুল্কের কারণেই। এবং আজকেই যেটি হলো যে প্যালেস্টাইনের সাথে সংহতি জানিয়ে যে বিক্ষোভ অথবা যে সমাবেশ হলো, সেখানে আমেরিকান এম্বাসির সামনেও বিক্ষোভ হয়েছে, এবং আমেরিকান এম্বাসি আমেরিকান নাগরিকদের বাংলাদেশের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে, এবং পুরো কূটনৈতিক এলাকাতেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই যে সবগুলো জিনিস যদি আমরা দেখি, প্রধান উপদেষ্টার চিঠি দেয়া, বায়ারদের ক্রয়াদেশ কমে যাওয়া, তারপরে এই যে বিষয়গুলো, এই জিনিসগুলো আসলে একই সাথে আবার এই যে অ্যাম্বাসির সামনে সতর্কতা জারি করা, আন্দোলন করা, এই সবগুলো বিষয় মিলিয়ে আপনি কিভাবে দেখছেন বিষয়টি? এটি আসলে বাংলাদেশের জন্য আসলে কতটা ভালো হচ্ছে বিষয়টি সবকিছু মিলিয়ে? সব মিলিয়ে এটা বাংলাদেশের জন্য একটি অশনি সংকেত। 35% বৃদ্ধি করেছে, মানে 52% বৃদ্ধি করেছে। যদিও এখানে প্রশ্ন হচ্ছে, আমাদের প্রতিদ্বন্দ্বী যে দেশগুলো রয়েছে তাদেরও সবারই কম বেশি একই রকম ভাবে তাদের এই শুল্ক তাদের উপরও বাড়ানো হয়েছে, বাংলাদেশে যেমন বাড়ানো হয়েছে। এবং সেই বাড়ানোর ক্ষেত্রে যেহেতু আমাদের এখানে সস্তা শ্রম, আমাদের এখানে শ্রমিকদেরকে আমরা ঠকিয়ে, ঠিক আছে, পৃথিবীর মধ্যে সবচেয়ে কম মজুরি দিয়ে আমরা এখানে ব্যবসা করি। বাংলাদেশের গার্মেন্টস, সোয়েটার ব্যবসায়ীরা ব্যবসা করে, এবং সেই কারণে আমরা অপ্রতিরোধ্য ছিলাম, এবং আমাদের বাংলাদেশকে বলা হয় এখনো, আমরা হচ্ছে পৃথিবীর সেকেন্ড টেক্সটাইল সুপার পাওয়ার, তৈরি পোশাক শিল্পের সেকেন্ড বাংলাদেশ। জি, সুপার পাওয়ার আমরা পৃথিবীর মধ্যে। ভারত আমাদের কাছে নাই, পাকিস্তান আমাদের কাছাকাছি নাই, ভিয়েতনাম বলেন, কাম্পুচিয়া বলেন, লাওস বলেন, যারা আজকাল এই ট্রেডে আমাদের প্রতিদ্বন্দ্বী, তারা নেই। শুধুমাত্র আমাদের উপরে রয়েছে চায়না। তাও চায়না যে প্রোডাক্ট গুলো কাজ করে আর আমরা যে প্রোডাক্টের কাজ করি, এটা টোটালি ডিফারেন্ট। শাহিদুল হক রুবেল, আমি মূলত এখানে আমি একটু যদি বলি, আমি এখানে মূলত যে জিনিসটা আপনার কাছে এই শুল্কের বিষয়টি তো আছে, আমি যেটি বলতে চাচ্ছি, এই যে এক একটি ঘটনা, এগুলোর কি আপনি কোনো চেইন দেখতে পারেন? এগুলো কি আসলে বাংলাদেশকে কোনো বার্তা দিচ্ছে? আমি আসলে সে জায়গায় যাচ্ছি, একটু আমাকে সময় দিতে হবে। তো সেটার ক্ষেত্রে এখন যে ঘটনাটি ঘটছে, এই ক্ষেত্রে বাংলাদেশের মৌলিক যে সমস্যা, সেই সমস্যাটা হচ্ছে আমাদের এই গার্মেন্টস শিল্পের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শিল্প নেই। ভারত বা পাকিস্তানের যে সুবিধাটা রয়েছে, তারা সুতাও তৈরি করে, বোতাম তৈরি করে, থ্রেড তৈরি করে, সবকিছু তারা তৈরি করছে। আবার আমরা এগুলা চায়না থেকে কিংবা ভারত থেকে বা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কিনে নিয়ে এসে সেগুলা আমরা জোড়া দিচ্ছি। এই ক্ষেত্রে আমাদের এই শিল্পটার সমস্যা। ফলে এটা একটা আমাদের অর্থনীতির জন্য একটা বিরাট চ্যালেঞ্জ এই বিষয়টা। এখন স্বাভাবিকভাবে এই যে শুল্ক বাড়ানোর সমস্যা, সেটা শুধু বাংলাদেশের জন্য একটা চেইন প্রবলেম, বা বাংলাদেশের বর্তমান রেজিম চেঞ্জকে কেউ পছন্দ না করা, বা এখন যারা রেজিম করেছেন তাদেরকে পছন্দ না করা,
সেই কারণে বিষয়টি ঘটছে। ইউনূসকে বাইডেন পছন্দ করতেন, ট্রাম্প পছন্দ করেন না, এইরকম কোনো বয়ানের মধ্যে যাওয়ার সুযোগ নাই। কারণ কয়দিন আগে মোদির সাথেও খুব ভালো খাতির করে গেছেন, আবার দেখা গেছে যে হলো ভারতের উপরে হচ্ছে গিয়ে ট্যাক্স কিন্তু ঠিকই বৃদ্ধি করে দিয়েছেন ট্রাম্প, এবং তার বন্ধু এবং তার হচ্ছে কম বন্ধু, তার শত্রু, সবার জন্যই তিনি হচ্ছে একই রকম ভাবে আহ বাড়িয়ে দিয়েছেন। এর সাথে বাংলাদেশের ক্ষেত্রে আরেকটি ঘটনা ঘটে গেছে, যেটা হচ্ছে গিয়া একটু বেশ ঝুঁকিপূর্ণ হয়েছে। সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষকে আবার আরেক দিক দিয়ে বিক্ষুব্ধ করা হয়েছে। একদিকে তো শুল্ক বাড়ায় একটা টেনশনে ফেলে দেওয়া হয়েছে, আরেক দিক দিয়ে একটি ঘটনা হচ্ছে যে এই গাজায় যে হচ্ছে গিয়ে নৃশংসতা শুরু হয়ে গেছে চূড়ান্ত মাত্রায়। ফলে বাংলাদেশের মানুষ বিক্ষুব্ধ। ফলে দুয়ে দুয়ে চার হওয়াতে আমেরিকানরা তো একটু ভয় পেতে পারে, তারা সতর্ক থাকতে হতে পারে, এবং আমরাও আমাদেরও এখানে একটু যথেষ্ট দায়িত্বশীল হতে হবে, সরকারকেও দায়িত্বশীল হতে হবে। এখানে যেন অন্য কোনো ঘটনা না ঘটায় আমরা কাউকে সুযোগ না করে দিই। এখানে আমার ওই যে আলাউদ্দিন ভাই যেটা বলেছেন, তার কথার সাথে আমি কথাটাকে আমি ফেলে দিতে পারি না, যে হচ্ছে প্রতিটি সরকারের এজেন্টরা রয়েছে বাংলাদেশে, এখনো বহাল তবিয়তে রয়েছে, এবং একই সাথে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করারও হচ্ছে নানান দেশি এবং বিদেশি ষড়যন্ত্র রয়েছে। এবং দেশি বিদেশি ষড়যন্ত্র যেহেতু রয়েছে, আমি যেহেতু বুঝতে পারছি, আমার সরকার বা সরকারি সংস্থাও নিশ্চয়ই বুঝতে পারছে। ফলে এই জায়গাটা খুবই সতর্ক নজরে আমাদেরকে থাকতে হবে, খুব সতর্ক অবস্থানে আমাদেরকে থাকতে হবে। ঠিক আছে, ঘটনা কেউ ঘটে ফেলছে, 10 জন 12 জন 20 জন 100 জন ঘটে ফেলতেছে, কিংবা ধরেন হচ্ছে বিদেশের মাটিতে 7 সাগর 13 নদীর পাড়ে বসে ইউটিউবে হচ্ছে কেউ কাউকে উস্কানি দিচ্ছে, ভাঙচুর করতে বলছে, আর সেটা ঘটে যাচ্ছে বাংলাদেশে। এরকম অটোমেটিক ঘটে যাওয়ার যে প্রসেস রয়েছে, এবং সেখানে যদি সরকারের হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থা, সেনাবাহিনী সহ যারা আছেন, ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ যারা আছেন, তারা যদি দর্শকের ভূমিকা পালন করেন, ঠিক আছে, সেটা কিন্তু হচ্ছে গিয়ে খুব খারাপ। ঢাকাতে হচ্ছে না, সেটা চট্টগ্রামেও ঘটে, সেটা কক্সবাজারেও ঘটে, বা সেটা খুলনাতেও ঘটে। যে কোনো একটি জায়গাও যদি হচ্ছে একটা ঘটনা ঘটে এই কেন্দ্র করে, যেটা যেই সাবধান বাণী হচ্ছে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র দিচ্ছেন তার নাগরিকদের জন্য, সেটা হচ্ছে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরা কতটা সাবধানে থাকবে সেটা তাদের ব্যাপার, কিন্তু আমার মনে হয় আমাদেরকে এবং হচ্ছে গিয়ে সরকারকে, সরকারি সংস্থাগুলোকে এই ব্যাপারটা খুবই গুরুত্বের সাথে নিতে হবে, খুবই সেন্সিটিভ, খুবই স্পর্শকাতর শাহদুল জায়গায় আকবর, নিতে আমি হবে। একটি তথ্য একটু দেই আপনাকে এর মাঝে। বাংলাদেশের অন্তত 11টি জেলায় সংঘাত, সংঘর্ষ, সহিংসতার ঘটনার খবর পাওয়া গেছে গত এক সপ্তাহে। এটি বিবিসি বাংলার একটি প্রতিবেদন। আমি এইটুকু তুলে ধরলাম। পুলিশ বলছে যে আধিপত্য বিস্তার নিয়ে এসব সংঘর্ষের ঘটনা ঘটছে। এই যে সার্বিক পরিস্থিতি, আমি আসলে যে বিষয়টি বলতে চাচ্ছি, এই যে ঘটনাগুলো বিচ্ছিন্নভাবে ঘটছে অথবা বিভিন্ন জায়গায় ঘটছে, জিও পলিটিক্সের জায়গাটি থেকে শুল্ক তো আসলে শুধু বাংলাদেশ নয়, অনেকগুলো দেশের উপরেই আরোপ করেছে ইউএসএ, সেটি একটি বিষয়। কিন্তু এই যে সবকিছু মিলিয়ে যে সিচুয়েশনটা, যদি অন্যান্য বিষয় যেগুলো বলছিলেন আমরা যদি যোগ করি, এবং নিউ ইয়র্ক টাইমসের যে রিপোর্ট অথবা অন্যান্য গণমাধ্যম, ভারতীয় গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যম যেভাবে পোর্ট্রে করছে বাংলাদেশকে, সেই জায়গাটা থেকে আমি বলতে চাচ্ছি যে আসলে আমি আপনার কাছে প্রশ্নটা রাখতে চাচ্ছি যে আসলে এইটা বাংলাদেশের জন্য কতটা দুশ্চিন্তার। কারণ আমরা জানি যে জিও পলিটিক্সের লেভেলিং করার একটা কালচার রয়েছে। লেভেলিং করার যে বিষয়টি, এই বিষয়টি আসলে বাংলাদেশের সরকার অথবা বাংলাদেশের সাধারণ মানুষ কতটা বুঝতে পারছে, এরকম কোনো বিষয় আছে কিনা আদৌ, আপনি কি মনে করেন? আসলে আমরা কমিউনিস্টরা বহুকাল ধরে একটা কথা বলি আমেরিকা সম্পর্কে। আমেরিকা হচ্ছে এমন একজন ওঝা যে নিজেই সাপ ছেড়ে দেয়, তারপর আবার নিজেই হাক ডাক করে সেই বাড়ি থেকে সাপটাকে আবার উদ্ধার করে, নিজেই সাপ ছাড়ে, আবার নিজেই সাপকেও উদ্ধার করে। ফলে আমেরিকার নিশ্চয়ই হচ্ছে এখানে নানা রকম ভৌগোলিক স্বার্থ রয়েছে এই এই রিজনটা নিয়ে। এই আপনি খুবই সঠিক জায়গায় আসছেন, এবং অন্যদেরও আছে, আরো অন্যান্য যারা পার্টনার রয়েছে তাদেরও স্বার্থ রয়েছে। কিন্তু সেই স্বার্থের জায়গা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে যে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে শুধু এখন যে জায়গায় আছে, এখন তো একটু হচ্ছে মব হচ্ছে, মব লিঞ্চিং হচ্ছে, মব ভায়োলেন্স হচ্ছে, এগুলা তো হচ্ছে বাংলাদেশের পক্ষেই সম্ভব কন্ট্রোল করা, দায়িত্বশীল হয়ে কন্ট্রোল করা সম্ভব। কিন্তু এটাকে আরো বিপজ্জনক জায়গায় ঠেলে দেওয়ার চেষ্টা হতে পারে, এবং সেই চেষ্টা হতে পারে এখানে নানা ধরনের গৃহযুদ্ধ বাধা দেওয়ার চেষ্টা হতে পারে। ঠিক আছে, এখানে হচ্ছে ভিন্ন অন্য দেশের প্রতিও একটা যুদ্ধাঙ্গী পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হতে পারে, এবং সেখানে সেই আগুনে হচ্ছে অনেকেই ঘি ঢালবে,
যেমন হচ্ছে ভারতের রিপাবলিক টিভিও ঘি ঢালবে আমাদেরকে উস্কানি দেওয়ার জন্য, আবার হচ্ছে গিয়ে আমাদের দেশ থেকেও হচ্ছে ভেতর থেকেও হচ্ছে গিয়ে ঘি ঢালবে। আমি এটা তো ফেলে দিতে পারবো না, আমার তো একটা একটা বিষয় স্বীকার করতে হবে, একটা বিষয় স্বীকার করতে হবে যে আমার দেশের এখন আমি যে সংস্কার চাচ্ছি বা যে নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাচ্ছি, সেই সংস্কার বা গণতান্ত্রিক বাংলাদেশের জন্য সবাই কিন্তু হচ্ছে তার সাথে একমত বা সহমত নয়। এবং তারা যে আমাদের মধ্যে যখন বিতর্ক চলছে, যে আমি বলছি যে সংবিধান সংশোধন করতে হবে নতুন সংসদে বসে, হয়তো আলাউদ্দিন ভাইরা বলবে না এখনই হচ্ছে সংবিধান সংশোধন প্রস্তাব করতে হবে, আমি হয়তো বলবো আগে জাতীয় সংসদ নির্বাচন করতে হবে, উনি হয়তো বলবেন আগে আইন পরিষদ নির্বাচন করতে হবে। আমাদের তর্ক এবং বিতর্ক এই জায়গায়, এবং এই জায়গায় তর্ক বিতর্ক করবার মধ্য দিয়ে আমরা কিন্তু একটি বাংলাদেশের সংবিধানটাকে মেনে নিই। কিন্তু এদেশে তো এমন রাজনৈতিক শক্তি আছে যে এই মানুষের মন গড়া সংবিধানই তারা মানে না। তারা মানুষের সার্বভৌমত্বকে মানে না, যেটা গণতন্ত্রের মূল স্পিরিটের বিষয়, এবং তারা এটা প্রকাশ্যে ঘোষণা করে, এটা তাদের রাজনৈতিক জায়গা। এবং তারা আমাদেরকে ভুলভাবে ব্যাখ্যা করতে চায়, আমাদের 24 আগস্ট অভ্যুত্থানকে তারা বিকৃতভাবে বলতে চায় যে আগস্ট অভ্যুত্থান হচ্ছে যে বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে হচ্ছে গিয়ে আগস্ট অভ্যুত্থান। তারা সেখানে হচ্ছে কোরআন সুন্নাহর হচ্ছে বিষয়গুলো জারি করতে চান, আফগানিস্তান স্টাইলে বা সিরিয়া স্টাইলের একটা দেশ তারা হচ্ছে গিয়ে তৈরি করতে চান। শাহজালাল তো এই রুবেল, বিষয়গুলো তো হচ্ছে সত্যি জি সত্যি অস্তিত্ব আমাদের দেশে আছে, এবং সেটাকে চিঙ্গারি দেওয়ার জন্য, সেটাকে চিঙ্গারি দেওয়ার জন্য আমার সীমানার ভিতরে এবং সীমানার বাইরে, ঠিক আছে, বাইরের থেকে এইটার হচ্ছে গিয়ে চেষ্টা করা হবে। কিন্তু মাথায় রাখতে হবে আমরা জনগণ সেই ফাঁদে পা দিব কিনা, সেই উস্কানিতে আমরা পা দেবো কিনা। আমরা কিন্তু ইতিমধ্যে কয়েকবার উস্কানিতে পা দিয়ে বসেছি, জি উস্কানিতে পা দিয়ে বসেছি। শাহজালাল রুবেল, সম্প্রতি আমি একটি আসবো আবার আলোচনা আপনার কাছে এসছে। নিশ্চয় সময় পেলে। জি, আমি আবার আসবো আপনার কাছে। আমি একটু আলাউদ্দিন মোহাম্মদের কাছে যেতে চাই, আমাদের সময় সীমিত। আলাউদ্দিন মোহাম্মদ, একই বিষয় নিয়ে আপনি যদি একটু বলতেন, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম, শাহজালাল রুবেল বলছিলেন। জি, রুবেল ভাই যে বিষয়গুলো বলছিলেন আমি সবগুলোর সাথে কম বেশ একমত। বাংলাদেশে প্রথম কথা হলো যে আপনি যেই জায়গাটায় এসেছেন, যে মানে ভূ রাজনৈতিক ভাবে বাংলাদেশ এই মুহূর্তে শুধু দক্ষিণ এশিয়া না, এশিয়ার একটি বড় স্ট্র্যাটেজিক অবস্থানে আছে। এবং এই অবস্থানের সাথে যুক্ত হয়েছে আমাদের দক্ষিণে বঙ্গোপসাগরের পাড়ে আমরা যে নতুন একটি নন স্টেট অ্যাক্টর এখানে উদ্ভব ঘটেছে। এবং আমরা দেখলাম যে আমাদের যে প্রতিবেশী, যাদের সাথে আমরা দীর্ঘদিন আপনার লিনিয়ার নেগোসিয়েশনে অভ্যস্ত ছিলাম, তো সেখানে আমাদের নন লিনিয়ার, মানে একই সাথে আমাদেরকে ট্র্যাক 1 ট্র্যাক 2 ডিপ্লোমেসি মেনটেন করতে হচ্ছে। তো এই যে একটা অবস্থা দাঁড়িয়েছে, এই অবস্থায় বাংলাদেশ আগামী দিনে শুধুমাত্র পরাশক্তি না, বাংলাদেশ স্বাভাবিকভাবে বাংলাদেশের অভ্যন্তরে যেই বিভিন্ন গোষ্ঠী আছেন তারাও কিন্তু এটা সুযোগ নেওয়ার চেষ্টা করবে, এবং তারাও এখানে বিভিন্ন পরাশক্তিকে কিংবা যারা বাংলাদেশে অথবা এই অঞ্চলে স্বার্থ আছে তাদেরকে ডেকে আনার চেষ্টা করতে পারে। তো এই প্রেক্ষাপটে এই যে ভায়োলেন্স গুলো হচ্ছে বাংলাদেশে, এগুলো আমাদের খুব সতর্কভাবে দেখতে হবে। আর আপনি যে বিষয়টা বললেন যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে ভায়োলেন্স হচ্ছে এবং এই ভায়োলেন্সের মূল কারণটা কি, তো এক্ষেত্রে একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, ভায়োলেন্স কিন্তু বাংলাদেশে বাড়েনি, বরং যেটা হয়েছে, আগে ভায়োলেন্স করতো আইন শৃঙ্খলা বাহিনী। প্রতিদিন আপনি পত্রিকায় দেখতেন যে চোখ বেঁধে নিয়ে ক্রস ফায়ারে মেরে ফেলছে। প্রতিদিন কোথাও না কোথাও আপনার এ ধরনের থানা, আপনার পুলিশ হেফাজতে মৃত্যু, জেলে মৃত্যু, বাইরের মৃত্যু, আপনার বিচার বহির্ভূত ভাবে মৃত্যু, বিচারিক ভাবে মৃত্যু। এখন যেটা হয়েছে, এখন অপেক্ষাকৃত প্রশাসন একটা আপনার আগের চেয়ে একটু নৈর্ব্যক্তিক অবস্থানে আসছে বলে আমরা মনে করছি। এটা শুধুমাত্র মানে শত্রু মিত্র ভেদে না, আমরা আমরা যখন অন্যান্য সময়ে ক্ষমতার পালাবদল ঘটেছে, তখন মূলত এক শক্তি থেকে আপনার আরেক শক্তির হাতে অস্ত্রটা রাতারাতি চলে যায়। অস্ত্র বলতে আমি বলছি যে দা সোশ্যাল ওয়াপন, পাওয়ারের যে ব্লকটা। এবার কিন্তু এটা ঘটে নাই, এবার একটা গণ অভ্যুত্থান ঘটেছে এবং কোনো একক শক্তির মাধ্যমেও গণ অভ্যুত্থান ঘটেনি, এটা আমাদেরকে বুঝতে হবে। দ্বিতীয়ত হলো যে
গণ অভ্যুত্থানের পর একটা শক্তির হাত থেকে আর একটা শক্তির হাতে পাওয়ারটা ট্রান্সফার হয়নি। না হয়ে যেটা হয়েছে, পাওয়ারটা অনেকটা স্ক্যাটার্ড হয়ে বিভিন্ন জায়গায় পাওয়ারটা আপনার মানে কি বলবো, এটা বিভিন্ন জায়গায় বিন্যস্ত হয়েছে। তো এই যে বিন্যাসটা, এই বিন্যাসের সময়ে রাষ্ট্র আবার আরেক দিক দিয়ে কি করছে, তার কিছু প্রকল্প গণঅভ্যুত্থানের মাধ্যমে, ইভেন গণঅভ্যুত্থান ছাড়াও যখনই বাংলাদেশের রাজনীতিবিদরা ফেল করে, রাজনৈতিক দলগুলো ফেল করে, তখন এই সিভিল সোসাইটি আসার পর যে কাজটি প্রথম করার চেষ্টা করে সেটা হলো যে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো যারা রাজনীতিবিদদের হাতে যেগুলো বিভিন্ন ভাবে ধ্বংসপ্রাপ্ত হয়, সেই প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করার চেষ্টা করে। তো রাষ্ট্র কিন্তু এখন মূলত পুনর্গঠন সংস্কারের প্রকল্প নিয়ে আছে। আইন শৃঙ্খলা বাহিনী এখন আছে মূলত সেই সংস্কার কিরকম হয় সেটা দেখার অপেক্ষায়। অন্যদিকে জনগণ তারা দেখতেছে যে এখানে আগে যেই আপনার ভায়োলেন্সের একচ্ছত্র অধিকার যাদের ছিল, যাদের হাতে একচ্ছত্র ভাবে ভায়োলেন্স হতো, তারা এখন অপেক্ষাকৃত নীরব আছে। এই প্রেক্ষাপটে জনগণের মধ্যে নিজেরা নিজেদের যেই বহুদিনকার যে আপনার পাওয়ার ডাইনামিক্স এর সমীকরণ, ইভেন আপনি যদি দেখেন মাদারীপুরে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে আপনার সংঘর্ষ, বালতি নিয়ে আপনার এই যে হাত বোমা বিস্ফোরণ করছে। আমরা ঢাকায় মনে করছি যে দেশে আওয়ামী লীগ নাই, আর আপনারা শুধু এইটা না, কিন্তু কিছুদিন আগেও বালু মহালকে কেন্দ্র করে দুই পরিবার মানে মসজিদের ভিতরে ঢুকে কুপিয়ে 3 জনকে মেরে ফেলেছে। হ্যাঁ, এইটাও আপনার ওই শরীয়তপুরের দিকে ঘটেছে। আমরা প্রথমত খুব গভীরভাবে রিপোর্ট পড়লাম যে কে কাকে মারলো, পরে দেখা গেল, কারণ খুব স্বাভাবিকভাবে বিএনপি হলে এখন বড় করে মিডিয়ায় চলে আসতো যে বিএনপির দুইটা গ্রুপের সংঘর্ষ। তারপর হলো যে যদি আপনার আওয়ামী লীগ অথবা বিএনপির মধ্যে তাহলেও আসতো। তো এখন দেখলাম যে ইভেন যদি নতুন রাজনৈতিক দল এনসিপি গণঅভ্যুত্থানে কোনো শক্তি যদি হতো তাও আসতো। যখন কোনোটাই আসে নাই, তখন গভীরে গিয়ে দেখা গেলো যে দুই পরিবারে আওয়ামী লীগ করে, এবং আওয়ামী লীগের পতনের পর যে ক্ষমতার সাপোর্ট যে পরিবার পেত, সেই পরিবার এখন একটু কোণঠাসা, এবং অন্য পরিবার তাকে একদম আপনার বাড়িতে এসে জবাই করে, ইভেন একজন প্রত্যক্ষদর্শী ছিল তাদের চাচাতো ভাই, তাকেও জবাই করে মেরে ফেলেছে। এই যে ভায়োলেন্সের জায়গাটা, এটা হলো মূলত রাষ্ট্র একটা ইকুইলিব্রিয়ামে আসছে। আগে আপনার স্টেট স্পন্সর যেই পাওয়ার স্ট্রাকচার ছিল, এটা মূলত এখন পিপল সেন্ট্রিক সোশ্যাল পাওয়ার স্ট্রাকচার রূপান্তরিত হচ্ছে। মেবি আমি যদি মানে অ্যানালিস্টের জায়গা থেকে বললে এটা খুব মানে রূঢ় বাস্তবতা শোনাবে, নিষ্ঠুর শোনাবে, বাট কিছু ক্ষেত্রে এটা সত্য যে এটার মাধ্যমে সমাজে নতুন দিনে আপনার আইনের শাসন প্রতিষ্ঠার একটা ক্ষেত্র কিন্তু তৈরি হচ্ছে। এটা নিষ্ঠুর শোনাবে বলছি, আবারও বলছি, যেটা আসলে খুব বেশি কাউন্ট করার দরকার নেই। মূলত আমরা বলবো যে এখানে রাষ্ট্র ব্যর্থ হয়ে যাচ্ছে এটা বলা যাবে না, বরং রাষ্ট্র যেই একটা পজ দিয়েছে, পজের অপেক্ষায় এই সুযোগে আপনার রাষ্ট্রের বিভিন্ন শক্তির অংশগুলো তারা খেলায় নিমজ্জিত হয়েছে। কিন্তু এই খেলা চিরস্থায়ী না, এই খেলা খুব দ্রুত নিষ্পত্তি হবে, এটা আমরা বিশ্বাস করি, এবং এটা আপনার প্রকৃতির নিয়মে এটা নিষ্পত্তি হবে। কিন্তু আমরা যেটা চাই সেটা হলো এই খেলার মধ্য দিয়ে রাষ্ট্র শক্তিশালী হয়ে যায়, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর যে কাঙ্ক্ষিত সংস্কারটা হয়ে যাক, যাতে পরবর্তীতে দুই পক্ষ দুর্বল হয়ে যাওয়ার পরে দুই পক্ষকে আপনার এই পুলিশ বলেন, আদালত বলেন, তারপর আমাদের যে প্রশাসন আছে, আমলাতন্ত্র আছে, তারা যাতে আসলে নাগরিক হিসেবে ট্রিট করে, কোনো মাফিয়া হিসেবে না, তাদেরকে যাতে আইনের আওতায় নিয়ে আসতে পারে। এটা আমাদের চাওয়া, এখনো চাওয়া। অবশ্যই একটা প্রাণহানিও চাই না, একটা আহত হওয়া চাই না, একটা আপনার বিবাদও চাই না, কিন্তু একটা বিষয় আমাদের হলো যে এইটা অবশ্যম্ভাবী, এটা আমাদেরকে দ্রুত এটাকে এই পর্ব শেষ করতে হবে। এবং দ্রুত শেষ করার জন্য আমরা যেটা বারবার বলছি, যেহেতু আমি এনসিপি কে প্রতিনিধিত্ব করছি এখানে, আমরা বলছি যে রাষ্ট্রে আসলে এখানে যেই আপনার বিচারহীনতার সংস্কৃতি ছিল, এই সংস্কৃতির অংশ হিসেবে জুলাইয়ের যে গণহত্যা ঘটেছে, এই গণহত্যার বিচারটা আমরা ভুলে যাচ্ছি। এই বিচারটা আমাদের কনফার্ম করতে হবে। তারপর যেই বেসিক ফান্ডামেন্টাল অথবা মৌলিক যে সংস্কার, আমাকে শেষ করতে হবে, আমরা জি যেহেতু মানে ফ্লো আসছে, আপনি 1 মিনিটে আমি শেষ করে দিচ্ছি। যে জিনিসটা হলো যে যেই আপনার রূপরেখাটা আসছে সংস্কার কমিশন গুলোর কাছ থেকে, বিদ্যমান রাজনৈতিক দলের কাছ থেকে, দ্রুত এই সংস্কার শেষ করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রকে রাজনীতিবিদ এবং মানে একটা আপনার ধারা, মানে রাজনৈতিক যে ধারাবাহিকতা আছে, জনক্ষমতায়নের ধারাবাহিকতা, সেটার মধ্যে রাষ্ট্র যখন যাবে, আশা করছি তখন সবকিছু ঠিক হয়ে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সময় একদম শেষ, আমি দুঃখিত, আমাদের সময় একদম শেষ। আমরা বাড়তি সময় আলোচনা করছি, নিশ্চয়ই অন্য কোনো দিন আসলে এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে। ডাক্তার সাইদুল হক রুবেল, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আজকে যুক্ত হওয়ার জন্য। দুজনই ভালো থাকবেন। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।
টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।